এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা আজ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান করব। যারা আগামী বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই বিশেষ ক্লাসটি চলছে। আজকে আমরা পড়াবো ওই সিলেবাসের অন্তর্ভুক্ত একটি নাটক। নাটকটির নাম বিভাব। নাটকটির যিনি রচনা করেছেন তার নাম শম্ভু মিত্র। এই নাটকটি শম্ভু মিত্রের যে নাট্যদল সেটির নাম বহুরূপী। সেই বহুরূপী নাট্যদলের এই নাটকটি দ্বিতীয় প্রযোজনা। এই বহুরূপী নাট্যদলের প্রথম প্রযোজনা হয়েছিল বিজন ভট্টাচার্যের নাটক উলু খাগড়া দিয়ে, যার সূচনা ঘটেছিল 1950 সালের 1 মে। আমরা বাংলা সাহিত্যের সমস্ত বিষয়ের যেমন ক্রমশ বিকাশ দেখেছি, নাটকের ক্ষেত্রেও সেইভাবে বিকাশ ঘটেছে। এককালের রামযাত্রা ক্রমশ নাটকে পরিণত হয়েছে এবং বাংলা নাটকের যে কয়জন নাট্যকার বাংলা নাটককে আধুনিক নাটকে পরিণত করতে সাহায্য করেছেন তারা হলেন গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডিএল রায়। পরবর্তীকালে 1950 সালের দিকে যে গণনাট্য সংঘ এবং যাকে আমরা বলি আইপিটিএ প্রতিষ্ঠিত হবার পর আর এক দল নাট্যকার বাংলা নাটকের গতিমুখ পরিবর্তন করে দিলেন। এই দলের যারা অন্তর্ভুক্ত ছিলেন তারা হলেন তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছাড়াও মন্মথ রায়, এছাড়া বহু নাট্যকার এবং নাট্যদল বাংলা নাটককে আধুনিক কালের উপযোগী করে তুলেছেন। শম্ভু মিত্র তাঁর যে নাট্যদল, সেই নাট্যদল বহুরূপীর দ্বিতীয় প্রযোজনার আজকের আলোচ্য যে নাটকটি বিভাব, সেই বিভাব শব্দের অর্থ কি এ নিয়ে নাটকের শুরুতে সংস্কৃত নাটকের ঢঙে, সংস্কৃত নাটকে যাকে বলে নান্দি শ্লোক, সেই নান্দি শ্লোকের ঢঙে তিনি দীর্ঘ বক্তৃতা করেছেন মঞ্চে উঠে। মঞ্চের সাদা আলোয় আলোকিত অবস্থায় তিনি দর্শকদের সঙ্গে দীর্ঘ কথা চালিয়েছেন। যদিও সে কথাবার্তাটি ছিল একক সংলাপ। সেই একক সংলাপে দর্শকদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে তা আমাদের কাছে অজানা থাকলেও নাট্যকার এবং নাট্যাভিনেতা শম্ভু মিত্র তিনি নাটকে কি বলতে চান সেটা এই অংশে সহজেই অনুমান করতে পারা যায়। বিষয়টি হলো, তাকে তার দলের সম্পাদক একটি হাসির নাটক করতে বলেছেন। এই হাসির নাটক করতে গিয়েও তিনি যে সমস্যাগুলির মধ্যে পড়েছেন সেগুলি হলো অভাব। সেই অভাবগুলি প্রধানত এইরকম: অর্থাভাব, একটা মঞ্চের অভাব, আলোর অভাব, ঝালরের অভাব, অর্থাৎ ট্যাক্স আদায় করে। ফলে পেশাদারি যে নাট্যদল আর এই যারা নাটক নিয়ে নাট্য গবেষণা, নাটকের উন্নতি এবং সাধারণ মানুষের জন্য যে নাটক করা, যাকে আমরা গণনাট্য সংঘের যে বিষয়টি, সেটির উপরে একটি কোপ পড়ে বলে এখান থেকে জানা যায়। কিন্তু নাট্যকার শম্ভু মিত্র অসাধ্যকে তিনি সাধন করেছেন।
তিনি বহু নাটকে অভিনয় করেছেন, সেই সব ইংরেজি, রুশ, এছাড়াও গ্রিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তিনি তার যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে এবার তিনি নাটক করতে চান। সেই বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো ভঙ্গি দিয়ে নাটক হবে, অর্থাৎ সব কিছুই দর্শককে মেনে নিতে হবে। মঞ্চে কিছুই থাকবে না, অথচ মঞ্চ থেকে দর্শকরা বুঝতে পারবেন যে এই জিনিস আছে। তা সেই যে ভঙ্গি সর্বস্ব ব্যাপারটা বোঝানোর জন্য তিনি তিনটে বিষয়ের অবতারণা করলেন। প্রথম বিষয়টি হলো যে সংস্কৃত নাটকের এই ভঙ্গি সর্বস্বতা ছিল। সে কথা বলতে গিয়ে তিনি বললেন যে কোনো এক নাটকে তিনি নাকি পড়েছেন যে রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে চাপার জন্য ভঙ্গি করলেন। সে ভঙ্গিকে বাস্তবে প্রয়োগ করা বেশ কঠিন, এবং কেমন ভঙ্গি সেটা তাঁর জানা নেই বলে তিনি দ্বিতীয় একটি উদাহরণ দিলেন। সেই উদাহরণটা হলো আমাদের ওড়িয়া দেশের নাটকে, ওড়িয়া দেশের যাকে যাত্রা বলে, তা সেই ওড়িয়া দেশের যাত্রার কথা বললেন। সেখানে একজন রাজা তার দূতকে বললেন যে তুমি ঘোড়ায় চড়ে তাড়াতাড়ি গিয়ে যেখানে সমস্যা হয়েছে সেই সমস্যার খবর নিয়ে আমাকে পরিবেশন করো। এবং সেই দূত যথা নিয়মে একটি লাঠিকে পায়ের মাঝখানে ঢুকিয়ে অনেকটা বাচ্চা ছেলেদের ঘোড়ায় চড়ার মতো এবং হাতে ঘোড়ার যে জিন ধরার মতো এবং মুখে হেট হেট শব্দ করে বেরিয়ে যাওয়া এবং আবার ফিরে আসা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে ঘোড়া লাগলো না, অথচ ঘোড়সওয়ার রূপে এই যে দূত সে সংবাদ সংগ্রহ করেছে এবং সংবাদ রাজাকে পরিবেশন করল। এরপর তৃতীয় বিষয়টি এসেছে মারাঠি তামাশা। এই নাটককে বিভিন্ন ভাষায় বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এর নামকরণ করা হয়েছে। মারাঠা দেশ অর্থাৎ যেটা মহারাষ্ট্র, বর্তমানে মুম্বাই, সেখানে একে তামাশা বলা হয়। যদিও এটা ঠাট্টা তামাশা নয়, এটা হচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য একটি বিষয়। তা সেখানে কি হলো না, একজন চাষি সে জমিদারের কাছে গেছে, জমিদার কাছে সে বারবার প্রার্থনা করেছে যে তার দারিদ্র এমনই অবস্থায় আছে যে সে রাজাকে ভাবেই অর্থ দিয়ে সাহায্য করতে পারবে না। কিন্তু সে যতই কাকুতি মিনতি করুক না কেন শেষ পর্যন্ত তাকে প্রত্যাখ্যান করেছে। তাকে প্রত্যাখ্যান করেছে। তখন সেই চাষি, সেই দরিদ্র চাষি কী করলো না, মঞ্চ থেকে বেরিয়ে গেল না, মঞ্চের মধ্যেই এক পাক দু পাক ঘুরে তিনি বোঝালেন যে তিনি এখন রাস্তায় চলছেন এবং সেই রাস্তায় চলতে চলতে একটা মন্দিরের সামনে উপনীত হলেন এবং মন্দিরে তিনি তার যে প্রতিষ্ঠিত যেই ভগবান তাকে তিনি প্রণাম করে তার যে মনের কষ্ট অর্থাৎ এই যে অমানসিকতা সেটাকে তিনি বললেন। এবং তখন দেখা গেল এক অদ্ভুত কাণ্ডটি হলো, আগে যে জমিদার সেজেছিল সেই এখন মন্দিরের পুরোহিত সেজে নকল গোঁপদাড়ি আঁটিয়ে ধর্মীয় গর্জন করতে ব্যস্ত। এইভাবে তিনটি বিষয়ে তিনি আলোচনা করলেন এবং দেখা গেল যে মন্দিরও লাগলো না, অধিক চরিত্রের দরকারও হলো না, অথচ বিষয়টা দর্শকদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরা হলো। কিন্তু এগুলোকে তিনি ঠিকমতো প্রয়োগ করতে না পারার জন্য হঠাৎ তাঁর চোখে পড়ল রুশ দেশের একজন রাইটার, তিনি নাটক সমালোচনা করেন, তার নাম আইজেনস্টাইন। সেই আইজেনস্টাইন জাপানের কাবুকি থিয়েটার সম্পর্কে অনেক তথ্য লিখেছেন। তার মধ্যে একটি তথ্য এখানে পরিবেশিত হয়েছে। সেই তথ্যটি কি না, নাইট অর্থাৎ যে যখন ইউরোপে সামন্ততন্ত্র প্রচলিত ছিল সে সময় এই নাইটরা ছিল দেশের রক্ষক। সেই দেশ রক্ষক নাইটদের কয়েকজন দুর্গদ্বার থেকে তারা বেরিয়ে যাচ্ছে। এই যে বেরিয়ে যাচ্ছে এই বিষয়টাকে বোঝানোর জন্য কয়েকজন শিফটার 3 মাপের দরজা নিয়ে সামনে দাঁড়ালো।
একটা ছোট, একটা মাঝারি আর একটা বড়, অর্থাৎ এই তিনটে দরজার দেখানোর জন্য তারা বোঝাতে চাইল যে এই নাইটরা চলে যাচ্ছে, একটা পার্সপেক্টিভ রচনা করা হলো। অথচ এখানে সেই মঞ্চের মধ্যেই সমস্ত ঘটনাটা ঘটল, কোথাও যেতেও হলো না, অথচ বোঝানো হলো যে নাইটরা তাদের দুর্গ থেকে নিষ্ক্রান্ত হচ্ছে। এরপরেই সেখানেই তিনি দেখালেন যে দুজন নাইট তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতে শুরু করে, এবং সেই যুদ্ধ হচ্ছে নকল যুদ্ধ, তরবারিতে নয়, ভঙ্গির যুদ্ধ। এই যুদ্ধ চলতে চলতে হঠাৎ একজন নাইট আরেকজন নাইটকে ভঙ্গির মাধ্যমে তরবারিতে আঘাত করে, এবং সেখানে যাকে আঘাত করে তার সেই অংশে আলতা দিয়ে চেপে ধরে সে বোঝানো হলো যে সে রক্তাক্ত হয়েছে এবং পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পর সে তার দেহের বিভিন্ন ভঙ্গি করে, পা নড়ে বিভিন্নভাবে, হাত নড়ে, মাথা দুবার নড়ে, চোখ দুবার ঘোরে, এবং সর্বশেষে কি হলো না তার জিভ বের করে সে বর্তেকাল ফরমালো, অর্থাৎ সে মৃত্যুমুখে পতিত হলো। এই হলো দৃশ্যটি। এবং এই দৃশ্যের থেকে আরও ভঙ্গি সর্বস্ব বিষয় উঠে এলো এইখানে। যদিও এই মরাটাকেই ঠাট্টা করে তিনি বলেছেন যে এস্থেটিক মরা, অর্থাৎ এটা একটা নান্দনিক মরা, কিন্তু এর থেকেও যে আকর্ষণীয় বিষয় হলো এমন সময় ওই যে মৃত ব্যক্তিটি তার স্ত্রী, বিধবা স্ত্রী ছুটে এলো, এবং সেই ছুটে এসে রই রাই করে কাঁদতে লাগলো। আর ইতোমধ্যে সেই মৃত ব্যক্তিটি দর্শকদের উপেক্ষা করে নিজস্ব যে রাস্তা, অর্থাৎ সেই মঞ্চ থেকে তিনি গমন করলেন। এক্ষেত্রে কোনো দর্শক কোনো কিছু মনে করলো না যে মৃত ব্যক্তি উঠে কেন চলে গেল এরকম। সেক্ষেত্রে সৌমিত্রের বক্তব্য যে স্ত্রীর দুঃখটাই প্রধান, স্বামীটা তো গৌণ, সুতরাং মুখ্য বিষয় হচ্ছে স্ত্রীর দুঃখ। এইভাবে ভঙ্গি সর্বস্ব কথাগুলি বলার পর এবার নাটকটি শুরু হলো। এবার সংলাপ দিয়ে শুরু হলো। এই নাটকে তিনজন অভিনেতা অভিনেত্রী, একজনের নাম শম্ভু, যার বাস্তবে নাম শম্ভু মিত্র, দ্বিতীয় জনের নাম বৌদি, যার প্রকৃত নাম হচ্ছে তৃপ্তি মিত্র, এবং সর্বশেষ অমর, যার প্রকৃত নাম অমর গাঙ্গুলি। এরা তিনজনেই বহুরূপীর সদস্য দীর্ঘদিন ধরে। এখন এই ভঙ্গি সর্বস্ব নাটক শুরু হলো। এবার সেটা রূপায়ণ করতে গিয়ে শম্ভু মিত্র এখন এসেছে অমরের বাড়ি। সেই অমরের বাড়ি মানে একটা স্টেজ, সেখানে বাড়ির কিছু নেই, এবং সেইখানে এসে সে কড়া নাড়ছে, কোনো দরজাও নেই, টোকা দেওয়া হচ্ছে, এবং অমর এমনভাবে ভঙ্গি সর্বস্বভাবে সে উপর থেকে কথা বলছে যেন সে দোতলায় বসে আছে, এবং তাকে শম্ভু মিত্রকে বলে যে আপনি উপরে চলে আসুন। এবং উপরে চলে আসার ব্যাপারটায় সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ঢুকতে হবে, এবং সেখানভাবে কিভাবে উঠবে এসব ব্যাপারটা সবই নতুন। সেজন্য বলছে এভাবে তো কোনো দিন আমি আসিনি। তারপর যথা নিয়মে সেই ভঙ্গির মাধ্যমে দুই সহকর্মী একত্রিত হয়েছে, এবং তখন অমর জিজ্ঞাসা করেছে যে আপনি কী করতে এসেছেন? বলছে আমি হাসির নাটকের খোরাক জোগাড় করতে এসেছি। তাই খোরাক জোগাড় করতে এসেছেন যখন, তখন বুদ্ধি করতে হবে এবং ভালো করে একটা ব্যাপার করতে হবে ইত্যাদি করতে গিয়ে আলোচনায় জমজমাট হয়ে ওঠে দুজনে। আর সেই আসরকে আরও আরামদায়ক করে তোলার জন্য ডাক পড়ে বৌদি, অর্থাৎ তৃপ্তি মিত্র কল্পিত প্লেটে কল্পিত চা নিয়ে উপস্থিত, এবং দুজনকে চা পরিবেশন করা হয়। এবং চা পানের পর অমর গাঙ্গুলি তাকে শম্ভুকে সিগারেট দিয়েছে ধূমপানের জন্য। যদিও এখানে চায়ের কোনো বিষয় নেই, অর্থাৎ বাস্তবে চা নেই, কোনো প্লেট নেই, তেমনি সিগারেটও নেই, কোনো দেশলাইও নেই। সুতরাং দানবীর হয়ে ওঠা অমর গাঙ্গুলি যেহেতু চায়ের পূর্বেই সিগারেটটা ধরিয়ে ফেলেছিল,
সেজন্য ওটা ফেলে দিতে বলেছে এবং পরে আরও একটা দিতে তার কোনো অসুবিধা হবে না, সেজন্য ওই ব্রহ্ম তাকে দাতা কর্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। এবারে তিনজনের মধ্যে আলোচনা হয়। এই আলোচনায় আসে তৃপ্তি মিত্র বলে যে যদি ভালো নাটক করতে হয়, যদি হাসির নাটক করতে হয়, তাহলে পৃথিবীতে সবথেকে যে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে প্রেম, তাকে নিয়েই নাটক করতে হবে। আর এটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একজন নায়িকা চাই, একজন নায়ক চাই। তার নায়িকা আর কে হবে তিনজনের মধ্যে? সুতরাং এখানে তৃপ্তি মিত্র নায়িকা হবে, একক এবং অদ্বিতীয় নায়িকা হলো, বাঁচা হলো। আর এদিকে দুজন, তারা দুজনে মাথার চুল ঠিক করতে যাওয়া বা রুমাল দিয়ে মুখ মুছে নিজেকে নায়ক মর্যাদার দাবি করার জন্য প্রস্তুত। ফলে যে শম্ভু নায়ক হবে নাকি অমর নায়ক হবে, শেষ পর্যন্ত নায়ককে হলো শম্ভু। এবার এই নায়ককে বলে দেওয়া হলো তুমি এসো, নায়িকা যাবে, দুজনের মধ্যে একটা সংঘর্ষ হবে। তো খুব সুন্দরভাবে শম্ভু মিত্র বলেছে যে নায়ক কোথা থেকে আসছে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ ইত্যাদি থেকে, কারণ সে তো নায়ক। সে নায়ক হতে গেলে এখনকার যা বর্তমান পৃথিবীর যা অবস্থা, তাতে তো যে কোনো বয়সে ছেলেই নায়ক হয়ে উঠতে পারে এবং এই ধরনের ঘটনা সে ঘটিয়ে ফেলতে পারে। সেই হাস্যরসের মাধ্যমে কিছুটা হাসির সঞ্চার হলো বটে, কিন্তু যখন নায়ক নায়িকার সংঘর্ষ বাঁধল তা থেকে কিন্তু তেমন হাসি খোরাক জোগাড় হলো না। এই কথা যখনই বলল তখনই তৃপ্তি মিত্রের যে পরিকল্পিত যে প্রথম যে অংশটি সেটি তাহলে বাতিল হয়ে যায়। সেই জন্য তৃপ্তি মিত্র একটু মনক্ষুণ্ণ হয়। তৎসত্ত্বেও তারা আবার আলোচনা করে আরেকটি অংশ তৈরি করলো। এবার নাটকটির যে অংশটি সেটি হচ্ছে গিয়ে প্রগ্রেসিভ লাভ। প্রথমটি ছিল লাভ সিন, এবার হচ্ছে প্রগ্রেসিভ লাভ সিন। এই প্রগ্রেসিভ লাভ সিনে সবই পূর্বের মতোই থাকলেও এবার যোগ হলো নাটকের যে নায়ক সে হচ্ছে আন্ডারগ্রাউন্ডের অধিবাসী, অর্থাৎ সে একজন রাজনৈতিকভাবে বিপক্ষ দলের সদস্য, ফলে তাকে লুকিয়ে থাকতে হয়। এটি তার একটা বিশেষণ বলা যেতে পারে। অর্থাৎ যে নায়ক ছিল সে নায়ক এখন বিশেষিত হলো, সে হচ্ছে একজন আন্ডারওয়ার্ল্ডের মানুষ, অর্থাৎ সরকার যার বিরুদ্ধে ফতোয়া জারি করেছে। আর অন্যদিকে অমর গাঙ্গুলি এবারে অভিনয়ে চলে এলো, সে অভিনয় পেল একটা পুলিশের। এইবার নায়ক নায়িকা পূর্বের মতোই আবার একত্রিত হয়েছে। আর সে সময় ওই আন্ডারগ্রাউন্ডে যে বাস করা নায়ককে ধরার জন্য পুলিশ এসেছে। এই পুলিশ আসার বিষয়টি নায়ক জানতে পারলো নায়িকার মাধ্যমে। ফলে নায়ক এবার তাকে পলায়ন করতে হবে, পলায়ন পথ ছাড়ার কোনো উপায় নেই। পলায়তি সজীবতী, এইভাবে সে পালাতে চায়। এবং সেই যে কল্পিত যে ঘর, তার যে দক্ষিণের যে জানালা, সেই দক্ষিণের জানালার গড়াদ উবড়ে দিয়ে নায়কোচিতভাবে সে ঝাঁপ দেওয়ার আগে তুলসী লাহিড়িকে স্মরণ করলো। সেই স্মরণ কী হলো? আমি তো চললাম। এই যে আমি যে চললাম সেখান থেকে এটি নেওয়া হয়েছে। এরপর কি হলো, নাটকটি আরও রোম্যান্টিক করার জন্য রবীন্দ্রনাথের একটি গান ব্যবহার করা হলো, মাধবীলতা দোলে, কিন্তু সেটিও এমন ন্যাকামিরভাবে করা হলো। সব কিছু করা সত্ত্বেও নাটকের এই সিনটাও জমলো না, বা বলতে পারা যায় যথেষ্ট হাস্যরসের উপাদান পাওয়া গেল না। এই কথা শোনার পর রাগান্বিত হয়ে মঞ্চ থেকে চলে যায় তৃপ্তি মিত্র, আর পড়ে থাকে অমর এবং শম্ভু। আর শম্ভু তখনই বলতে থাকে যে ঘরের এই চার দেওয়ালের মধ্যে কোনো জীবন নেই, জীবনের যে আস্বাদ, যে রস, সেটা এই চার দেওয়ালের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তাহলে তাকে খুঁজে পেতে গেলে কি করতে হবে? বাইরে বেরোতে হবে। ফলে যেমন সিদ্ধান্ত তেমন কাজ, তারা দুজনে বেরিয়ে পড়লো কলকাতার রাস্তায়। আর কলকাতার রাস্তা মানেই বিভিন্ন ধরনের যানবাহনের একটা সমস্যা। সেই যানবাহনের মধ্যে চারটি যানবাহনের বিষয়টি এখানে উঠে এলো। একটি হলো ট্রাম, দ্বিতীয়টি বাস, তৃতীয়টি মোটর গাড়ি, আর চতুর্থটি হচ্ছে রিক্সা।
তাই এই বিষয়গুলিকে যেহেতু নাট্যকার ভঙ্গির মাধ্যমে করছেন, তাই কাগজে ছবিগুলো আঁকা হয়েছে, মুখে সেই কাগজটা ধরা হয়েছে, আর মুখের সামনে ধরে মুখে আওয়াজ করতে করতে যাচ্ছে, যেমন ট্রাম ঠ্যাং ঠ্যাং করতে বা রিক্সা ক্রিং ক্রিং করতে। অর্থাৎ বোঝানো হচ্ছে যে কলকাতার এটা রাজপথ এবং এই রাজপথে প্রচুর যান চলাচল করছে, তার মধ্যে দিয়েই হেঁটে চলেছে দুই অভিযাত্রী শম্ভু এবং অমর, যাদের উদ্দেশ্য হচ্ছে হাসির নাটকের জন্য খোরাক জোগাড় করা। কিন্তু কিছু দূর চলতে না চলতেই তারা লক্ষ্য করলো একদল শোভাযাত্রী আসছে। শোভাযাত্রী বলতে আমরা যেটা বলি মিছিল আসছে। সেই মিছিলে ছেলে এবং মেয়ে দুই আছে এবং তাদের সামনে তারা এগিয়ে আসছে। তাদের মুখে যে স্লোগান সেটা হলো চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। সেই চাল চাই কাপড় চাই এই বিষয়টা সরকার বিরোধী কথা, অর্থাৎ দেশে চাল এবং কাপড়ের অভাব ঘটেছে, মানুষ সমস্যার মধ্যে আছে। এ কথা নিশ্চয়ই শাসকের কাছে কখনোই আনন্দদায়ক হবে না। সেই জন্য তারা এর প্রতিবাদে পুলিশ পাঠিয়েছে এবং পুলিশ সতর্ক করেছে বারবার যে তোমরা আর এগোবে না, তোমরা আর এগোবে না। কিন্তু একটা সময়ে তাদের যে সীমা শোভাযাত্রী সেটা লঙ্ঘন করে, ফলে হল্ট এবং ফায়ার এই বিষয়টি হলো এবং একজন পড়ে গেল, সে রক্তাক্ত হলো, অর্থাৎ বন্দুকের যে গুলি লেগেছে, এবং সে ভঙ্গি করতে থাকলো, চিৎকার করতে লাগলো, আর এদিকে সমানে চলতে থাকলো চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। এইভাবে যখন চলছে তখন শম্ভু অমরের পিঠে চাপড়ে দিয়ে বলল, কি এবার হাসি খোরাক যথেষ্ট পেয়েছো কি? আসলে জীবনে কোথাও হাসির খোরাক নেই। অভাব অনটন যেখানে নিত্য সঙ্গী। আমরা জানি যে 1350 বা 1942-43 সালে বাংলায় যে মন্বন্তর হয়েছিল, সেই মন্বন্তরের ফলে তথাকথিত মধ্যবিত্ত এবং নিম্নবর্তী মধ্যবিত্ত তার সমাজের একেবারে যারা দরিদ্র শ্রেণীতে অবস্থান করে, তাদের যেখানে সাধারণ চাহিদা খাবার বস্ত্র দরকার, সেক্ষেত্রে হাসির নাটক এবং তার খোরাক জোগাড় করা অনেকটা কাল্পনিক এবং অনেকটা অবাস্তব বলেই মনে হয়। সুতরাং এই নাটকের যেখানে যখন যবনিকাপাত হচ্ছে, সেখানে দেখা যায় যে গুলিতে আহত তার গোঙানি শোনা যাচ্ছে। অপরদিকে যে নাটকটা শুরু হয়েছিল মঞ্চে সাদা আলো দিয়ে, সেটা এখন লাল আলোতে পরিপূর্ণ, অর্থাৎ রক্তে রঙিন হয়ে গেছে এই বাংলা। সুতরাং এই বাংলায় এখন আর কোনো ক্রমেই হাসির নাটক পাওয়া যাবে না। তাই একেবারে নাটকের পূর্বের সঙ্গে আমরা এবারে মিল করে নিতে পারি। সৌম্যমিত্রের মনে হয়েছিল এই নাটকের নাম বিভাব না দিয়ে অভাব দেওয়াই উচিত বলেও তার মনে হয়েছিল, কারণ বিভাব হচ্ছে নাট্যশাস্ত্রের বিষয় এবং এটা ছিল সংস্কৃত বহুল শব্দ, এবং এই সংস্কৃত বহুল শব্দের মধ্যে কিভাবে রস নিষ্পত্তি হয় সেটা বোঝানোর চেষ্টা হয়েছিল। কিন্তু বাস্তব জীবন অন্য, বাস্তব জীবন ভয়ঙ্কর। সেই রূঢ় বাস্তবতায় এই বিভাব নাটকে এইভাবে সৌম্যমিত্র ও তার দল, বহুরূপী নাট্যদল, তারা পরিবেশন করেছেন এবং এই নাটকটি দর্শকের মনে একটা স্থায়ী আসন পেয়েছে। আমরা এই বিভাব নাটক থেকে যে সমস্ত প্রশ্ন করি, সেগুলো থেকে আমরা লক্ষ্য করি যে শর্ট প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের এসএকিউ বা এমসিকিউ, সেখানে এই ধরনের প্রশ্ন হয় যে বিভাব নাটকটি কে রচনা করেছেন, বিভাব নাটকটি কোন নাট্যদলের প্রযোজনা, বিভাব নাটকটি কোন নাট্যদলের কবে বা কোন সালে এটি মঞ্চায়িত হয়েছিল। এছাড়াও আসবে বিভাব নাটকের কয়জন অভিনেতা অভিনেত্রী আছেন বা তাদের নাম বলতে পারে,
এই বিভাব নাটকে কে সৌম্যমিত্র কেন অভাব নাটক বলেছেন, বিভাব নাটকের যে বিষয়টি রয়েছে সেখানে ওড়িয়া দেশের লোকেরা নাটককে কি বলে, সেখানে মারাঠা দেশের লোকেরা নাটককে কি নামে ডাকে, এবং সর্বোপরি যেটি রুশ দেশের যে নাট্য বিষয় নিয়ে যিনি লিখেছেন সেই আইজেনস্টাইন, তিনি কোন থিয়েটারের কথা লিখেছেন এবং সেই থিয়েটারটি কোথায়, কোন দেশের থিয়েটার, এবং সেই থিয়েটারের যে বিষয়টি সেটিকে বোঝানোর জন্য অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আসতে পারে। পরবর্তীকালে আরও যে প্রশ্নগুলো হয় যে তৃপ্তিমিত্র প্রথম হাসির নাটকের জন্য যে সিনটা করতে বলেছিলেন সেটির নাম কি ছিল, এবং সেটি ব্যর্থ হলে দ্বিতীয় সিনটার কি নাম ছিল। সৌম্যমিত্র যখন অমরের বাড়ি থেকে দক্ষিণের জানালার গড়া তুলে চলে যাচ্ছিল পুলিশের ভয়ে, সে সময় কার সংলাপ মুখে আবৃত্তি করেছিল। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানটি এই বিভাব নাটকে আছে, এইভাবে গাওয়া হয়েছে। এছাড়াও আছে এই নাটকের সঙ্গে কোন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছে। এই নাটকের সৌম্যমিত্র কেন বললেন যে ঘরের মধ্যে প্রকৃত জীবনকে খুঁজে পাওয়া যাবে না, বা আবার এর সঙ্গে এরকম প্রশ্ন হতে পারে যে ঘরের মধ্যে যদি জীবন খুঁজে না পাওয়া যায় তাহলে কোথায় পাবেন বলে তিনি উল্লেখ করেছেন। শম্ভু এবং অমর যখন রাজপথে চলছিল তখন তারা কি লক্ষ্য করেছিল, এবং সেই যে শোভাযাত্রীর দল তারা কি স্লোগান বারবার বলছিল, এবং সেখানে পুলিশ এসেছিল কেন, পুলিশেরা কিভাবে শোভাযাত্রীর দলকে আটকে দিয়েছিল। সর্বোপরি এই নাটকের শেষে কেন ঠাট্টার সুরে পিঠে চাপড়ে দিয়ে শম্ভু অমরকে প্রশ্ন করেছিল কি এবার নিশ্চয়ই হাসি পাচ্ছে, অর্থাৎ কেন হাসি পাচ্ছে, অর্থাৎ এখানে হাসির কোনো খোরাক নেই। এছাড়াও এই নাটকের যে ব্রড প্রশ্ন, সেই ব্রড প্রশ্নগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে একবার এক সাহেবের লেখা পড়লুম, অর্থাৎ পড়েছিলাম। তাহলে এই যে আমি একবার সাহেবের লেখা পড়েছিলাম, সেই সাহেবের নাম কি, তারপরে তার লেখাতে কি ছিল, এবং তিনি কেন এই লেখাতে উৎসাহিত হয়ে উঠছিলেন। দ্বিতীয় প্রশ্ন হয় যে ওড়িয়া দেশে নাটককে কি নামে উল্লেখ করা হয়, এই নাটকে কিভাবে ভঙ্গির প্রয়োগ আছে, এবং এই ভঙ্গির প্রয়োগ কিভাবে তিনি বিভাব নাটকের মধ্যে তিনি সংস্থাপন করেছেন। সর্বোপরি এই নাটকে যে দুটি দৃশ্য, একটি লাভ সিন আর একটি প্রগ্রেসিভ লাভ সিন, সে সম্পর্কেও আলাদা আলাদা প্রশ্ন হতে পারে। আর সব থেকে শেষ প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে যে বিভাব নাটকের মাধ্যমে নাট্যকার সৌম্যমিত্র বর্তমান যে সমাজ, তার যে অর্থনীতি, সেটি কিভাবে তার যে রূঢ় এবং বাস্তব যে বিষয়টি তুলে ধরেছেন তা নাটক সম্পর্কে আলোচনা করতে পারা যায়। তাহলে এখানে তো হবে, আমরা জানি দুটি নাটক আছে আমাদের এই সিলেবাসে, দুটি নাটক, একটি বিভাব, অপরটি হচ্ছে নানা রঙের দিন। যখনই কোনো প্রশ্ন আসবে সেই এমসিকিউ, এসিকিউ বা ব্রড প্রশ্ন সবেতেই কিন্তু দুটি করে প্রশ্ন থাকবে, অপশান থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে আমাদের। আমরা যদি দেখা যায় যে বিভাব নাটক থেকে প্রশ্নটা পারলাম তাহলে কিন্তু আর নানা রঙের দিনের প্রশ্নটি করার প্রয়োজন থাকবে না। আবার যদি নানা রঙের দিন থেকে যদি আমরা প্রশ্নটার উত্তর পেয়ে যাই তাহলে আমাদের বিভাব নাটক থেকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হবে না। তাই সচেতন পাঠককে আমি বলবো যে দুটো নাটককেই সুন্দরভাবে পড়তে হবে, দুটো নাটক সম্পর্কে একটা সাধারণ ধারণা নীতি গ্রহণ করতে হবে। ফলে আমাদের পরীক্ষার যে প্রস্তুতি
এবং পরীক্ষার প্রস্তুতির পরবর্তীকালে যে পরীক্ষা দেওয়া, সেক্ষেত্রে নাটক দুটির বিষয় যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে অতি সহজেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। এই কথা বলে সকলকে আবার একবার স্বাগত জানিয়ে এবং সকলে ভালো থাকবে এই আশা নিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার।